হাই স্টুডেন্টস, মাইসেল আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি মূলত তোমাদের ফিফথ সেমিস্টারের একেবারে লাস্ট মুহূর্তের সাজেশান, শেষ মুহূর্তের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা জানো আমি মূলত আমার এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করে থাকি। চলো আজকের তোমাদের বহু প্রতীক্ষিত লাস্ট মিনিট সাজেশানগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের CC11, CC12, DSC B1, A1 এবং যে পেপারগুলো রয়েছে A2, B2 যে সমস্ত পেপার রয়েছে তার লাস্ট মুহূর্তের সাজেশান কি হতে পারে সেগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। চলো দেরি না করে তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা মূলত ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের কথা বলতে পারি। এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে তোমাদের কি কি প্রশ্নগুলো আমি সাজেশানে দিয়েছিলাম, সেখান থেকে এবারে তোমাদের একেবারে আর কয়েকদিন মাত্র পরীক্ষা বাকি, তার জন্য একেবারে শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো তোমাদের একেবারে 100% আসতে পারে। খুব কম সংখ্যক আমি প্রশ্ন দেব, একটার একটা বলবো, সেটাও কিন্তু তোমাদের আসতে পারে। তোমরা আমার চ্যানেলে যারা রয়েছে তোমরা প্রিভিয়াস ইয়ারে আমি যে সাজেশানগুলো দিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, সেগুলো তোমরা নিশ্চয়ই ফলো করেছো। আশা করি সেখান থেকে তোমরা কমন পেয়েছো। তাই চলো এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে আমি যে 4টি প্রশ্ন বলবো তোমাদের পরীক্ষার খাতাতেও তোমরা এই 4টি প্রশ্ন দেখতে পাবে। তোমাদের লিখতে হয় 4টি প্রশ্ন, বড় প্রশ্ন বিশেষ করে। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি মূল্যায়ন করো। এই প্রশ্নটি 100% তোমাদের বলতে পারি 100% এই প্রশ্নটি কিন্তু আসবে এবছরে। তোমরা 10-এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কি বললাম? জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা ধারণাটি মূল্যায়ন করো। এক্সপ্লেইন জন স্টুয়ার্ট মিলস আইডিয়া অফ লিবার্টি। তোমরা ভালো করে প্রস্তুতি নেবে যারা পড়ছো, আর মূলত এই প্রশ্নগুলোকে খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা দিতে যেও। পরে বলছে পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটিও আমি তোমাদের বলেছিলাম, এই প্রশ্নটিও তোমাদের 100%ই পড়বে। এই প্রশ্নটিও তোমাদের 100% পড়বে। তোমরা পরীক্ষার খাতাতে দেখতে পাবে, পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাবে এই দুটো প্রশ্ন তোমাদের আসবে। এই দুটো প্রশ্ন তোমাদের কিন্তু আসবে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে লিখতে হবে, যে কোনো একটা তোমরা এখান থেকে লিখতে পারবে। তাহলে 10 নম্বরের প্রশ্ন গেল। 15 নম্বরের একটা প্রশ্ন পড়ে তোমাদের প্রত্যেক বছরই প্রায় বেন্থামের হিতবাদের ধারণা কিন্তু পড়ছে, বা বেন্থামের হিতবাদের ধারণার যে সমালোচনা সেটাও কিন্তু মূলত তোমাদের পরীক্ষার খাতাতে পড়ছে। তাহলে বেন্থামটা আমরা ধরতেই পারি যে বেন্থামটা আসতে পারে, যদি নাও আসে ধরে নিলাম তর্কের খাতিরে, কিন্তু আমি এই টিএইচ গ্রিনটাকে আমি 100% বলবো। কারণ হচ্ছে এই টিএইচ গ্রিনের যে নৈতিক বাধ্যবাধকতা বোধ এবং যে রাজনৈতিক যে বাধ্যবাধকতার মধ্যে যে সম্পর্ক তোমরা জানো, সেই সম্পর্কটি এবছরের জন্য 100% তোমরা গুরুত্বপূর্ণের সাথে এই প্রশ্নটি কমন তোমরা পাবেই পাবে। এটা 15-এর জন্য রেডি করবে। ওইদিকে একটা দিলাম জন স্টুয়ার্ট মিল, ওটা তোমরা 10-এর জন্য রেডি করবে। এবারে মূলত তোমাদের আমি সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করছি। সেকেন্ড পার্টে কোনগুলো শিওর প্রশ্ন পড়বে তোমাদের। সেকেন্ড পার্টে তোমরা দেখো, লক্ষ্য করো, উত্তর মার্ক্সবাদী যে তত্ত্ব রয়েছে, উত্তর মার্ক্সবাদী তত্ত্বের যে প্রথম প্রশ্নটি রয়েছে, উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো। দ্য স্টেট, দ্য রিজন বিহাইন্ড দ্য গ্রোথ অফ পোস্ট মার্ক্সিস্ট থট। এই প্রশ্নটি কিন্তু এবছরে অসম্ভব গুরুত্বপূর্ণ থাকছে। এবং দ্বিতীয়টি কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। এটার সাথে সাথে তোমাদের বলছি দুটো প্রশ্ন দিচ্ছি, এই দুটো প্রশ্নের মধ্যে 10 নম্বরের একটা 100% আসবে। সেটা হচ্ছে তোমাদের ফেবীয় সমাজতন্ত্রের উপর একটি টিকা লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। ফেবীয় সমাজতন্ত্র 100% লিখে রাখো, ফেবীয় সমাজতন্ত্র। আর আছে গিল্ট সমাজতন্ত্র বলতে কি বোঝো। এই দুটোর মধ্যে একটা অবশ্যই তোমরা পরীক্ষাতে দেখতে পাবে। এই লাস্ট মিনিট সাজেশনটা হচ্ছে
খুব ভালো প্রিপারেশান নেওয়ার জন্য, যারা এখনও পর্যন্ত পড়াশোনা একেবারেই করতে পারোনি তাদের জন্য। আর একটি কথা বলি, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের কিন্তু এরপরে 6 সেমিস্টার রয়েছে, 6 সেমিস্টারের সমস্ত কিছু আমাদের একাডেমি থেকে গাইড দেওয়া হয়, তোমাদের একেবারে তৈরি করা হয়। এবং আমাদের একাডেমিতে তোমরা জানো পরীক্ষার 1 মাস আগে পর্যন্ত আমরা কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে ফেলি, তোমাদের যাতে ভালো রেজাল্ট হয় তার জন্য। এবারে আমরা আলোচনা করব CC12। তোমাদের যে CC12-এর যে পার্টগুলো রয়েছে, এই CC12-এর পার্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই একেবারে CC12-এর প্রথম প্রশ্নটি কি? প্রথম প্রশ্ন আমি যেটা রেখেছি মূলত এই দুই নম্বরে যে প্রশ্নটি, রাজনৈতিক যোগাযোগের কাঠামোগুলির ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এবছর আমি মনে করছি 100% পড়তে পারে, সেটা হচ্ছে এই 3 নম্বরের প্রশ্নটি। অন্তত 10-এর জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা পর্যালোচনা করো। রাজনৈতিক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা পর্যালোচনা করো। এই রাজনৈতিক সামাজিকীকরণের পরিবারের ভূমিকাটা কি তোমাদেরকে এখানে আলোচনা করতে হবে। আরেকটি প্রশ্ন তোমাদের রেখেছি, সেটা হচ্ছে রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা আলোচনা করো। তোমাদের এই পাঠ থেকে এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলো কি, রাজনৈতিক উন্নয়নের ঐতিহ্যের ভূমিকা কি। দুটো উন্নয়নের যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই দুটো উন্নয়নের প্রশ্নের মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে, এবং যে পরিবারের যে ভূমিকাটা বললাম সেটা তোমাদের এবারে পরীক্ষায় আসতে পারে। এগুলো কিন্তু আমি যা বলছি সব কিছু হচ্ছে সম্ভাব্য, এটুকু মনে রাখো, যেগুলো বলছে সেগুলো কিন্তু সম্ভাব্য। পরের যে প্রশ্নটি রয়েছে তোমাদের এই পাঠ থেকে, রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে, এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা পড়তে পারো, একটু দেখে যেতে পারো, কারণ এই প্রশ্নটি অনেকটাই কিন্তু সহজ আছে। এই প্রশ্নটি আসলেও আসতে পারে, কিন্তু ওই 4টি প্রশ্ন যেগুলো বললাম ওই প্রশ্নের মধ্যেই আশা করছি তোমাদের প্রশ্নগুলো পড়বে। এবারে আলোচনা করছি মডিউল 2 থেকে। মডিউল 2 থেকেও তোমাদের দুটো প্রশ্ন লিখতে হয়। মডিউল 2 এই পাঠ থেকে তোমরা মূলত দুটো প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। এখানে কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ সব থেকে বেশি আমার মনে হয়েছে? সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে, তোমাদের 15 নম্বরে আসবেই, আমাদের একদম 100% তোমরা লিখে নিতে পারো। 3 নম্বরে যে প্রশ্নটা, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের প্রধান কারণগুলো আলোচনা করো, বা প্রধান কারণগুলো তোমরা লেখো। এই প্রশ্নগুলো কিন্তু একদম 100% এটা তোমাদের আসার চান্স রয়েছে, কারণ অনেক কিছুই রয়েছে। আগের বছরও তোমরা বলতে পারো যে স্যার সামরিক হস্তক্ষেপ পড়েছে, এবছরও কি পড়বে। আসলে সামরিক হস্তক্ষেপের আগের বছর কি পড়েছিল, তোমরা কিন্তু প্রশ্নটাকে ভালো করে দেখে পদ্ধতিগুলো পড়েছিল, কি কি পদ্ধতি, কিন্তু এই সামরিক হস্তক্ষেপের প্রধান কারণগুলি কি কি, এটা কিন্তু এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। চলো, দ্বিতীয় প্রশ্নটা আমি রেখেছি, এখান থেকে 10-এর আসতে পারে কিংবা 15 দিয়ে দিতে পারে, যাই হোক না কেন, প্রশ্ন যেগুলো করছি সবগুলোই প্রায় তোমরা 15 করে যাবে। সেখান থেকে তোমরা কমন একদম 100% পাবে। আমাদের একাডেমিতে সেইভাবেই কিন্তু করানো হয়েছে এবং করানো হয়। তুমি কি মনে করো রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক আছে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। রাজনীতির সাথে ধর্মের যে সম্পর্ক আছে কিনা সেটা কিন্তু এবছরের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আরেকটি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি এখান থেকে, এই দুটো প্রশ্ন এই পার্ট থেকে দিলাম, কিন্তু একটু বেশি করে যদি তোমরা দেখে যেতে চাও, ওয়েবারে ধর্ম সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটা দেখতে পারো। ওয়েবারে যে দৃষ্টিভঙ্গি, এটা কারণ হচ্ছে ধর্ম থেকে মূলত একটা প্রশ্ন আসবেই আসবে, তাহলে ওয়েবারের দৃষ্টিভঙ্গিটা দেখে যাওয়া প্রয়োজন। আর ওদিকে সামরিক শক্তিটা বললাম, ওই দুটো বলেছি, ওই দুটো কিন্তু কমন পড়বে। তাছাড়াও ওয়েবারটা তোমরা দেখে যেতে পারো। এই প্রশ্নগুলো বলছি কিন্তু একেবারে শেষ মুহূর্তের জন্য, যারা এখনও পর্যন্ত পড়া একেবারেই শুরু করেনি, যারা মনে করছিল যে স্যার আমি মনে হচ্ছে এবছর পাস করতে পারবো না, হ্যাঁ, তাদের জন্য বলছি, আশা করছি এই প্রশ্ন 2-1টা করে দেখে যাও, আশা করছি আমি তোমাদের পাস করাতে পারবো। আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য বলছি, সমস্ত সাজেশান শুধু নয়, আমার যে সব সাজেশান রয়েছে সেগুলো ফলো করো, তার বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসবে না। এবার আমি আলোচনা করব তোমাদের A1 পেপারটা নিয়ে। A1 পেপারটায় মডিউল 1-এ কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো। আমি দুটো প্রশ্ন বলবো, সেই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা বড় প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ,
সেটা কোনটি কোনটি? একটা হচ্ছে 2-এর দাগে যে প্রশ্নটা, সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো। এটা 15-র জন্য খুব ভালো করে দেখে যাবে, সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলো। আর একটি প্রশ্ন আছে তোমাদের এখানে, লক্ষ্য করো, সেটা হচ্ছে র্যাডিক্যাল নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো। র্যাডিক্যাল নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো। আমি মনে করছি এই দুটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, এই দুটোর মধ্যে একটা আসবেই আসবে, আমি এটা কিন্তু আন্দাজ করছি। আরেকটি হচ্ছে তোমরা ছোট প্রশ্নের জন্য তোমরা দেখে যেতে পারো, আর একটা বড় প্রশ্নের জন্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা তোমরা বড় প্রশ্নের জন্য দেখতে পারো, এবছর ইম্পর্টেন্ট আছে, বড় প্রশ্নের জন্য দেখতে পারো। আর ছোট প্রশ্নের জন্য তোমরা মূলত ব্যক্তিগত হলো রাজনৈতিক, এটা দেখবে, ব্যক্তিগত হলো রাজনৈতিক, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবছরে। আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছেদযুক্ত নারীবাদ। ছেদযুক্ত নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো, ছেদযুক্ত নারীবাদ। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করছি, যেটা 100% আসতে পারে তোমাদের, এই প্রশ্নটি, রাজনীতিতে ক্ষমতার লিঙ্গায়িত রূপ কিভাবে কাজ করে। এই প্রশ্নটি খুবই 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 গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি। অর্থাৎ আমি লাস্ট মিনিটের জন্য কি বলছি, 10-এর জন্য এই প্রশ্নটি একটির একটি বলছি। আর সমাজতান্ত্রিক নারীবাদ এবং র্যাডিক্যাল নারীবাদ, এই দুটোর মধ্যে একটা পড়বে 15 নম্বরের জন্য। আর এই প্রশ্নটি তোমাদের আসবে 10-এর জন্য, এটা দেখতে পারো। আর 3টে 10-এর দিলাম, কিন্তু তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমার মনে হচ্ছে এবছরের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বিশেষ করে আমি একটা কথা বলি, ডিএসসি পেপারগুলো সাজেশন করাটা খুবই 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 কষ্টকর। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে প্রশ্ন স্যারেরা তৈরি করছে, তারা নিজেদের মতো করে প্রশ্নগুলোকে সাজাচ্ছে, তার জন্য এগুলো সাজেশন করা সত্যি কঠিন। তাই বলবো, আমার সমস্ত যে সাজেশান রয়েছে সেখান থেকে তোমরা পড়ে যাও, অবশ্যই তোমরা সমস্তটা কমন পাবে চোখ বন্ধ করে। কিন্তু এই যে লাস্ট মিনিট সাজেশান, সেটাও তোমাদের আশা করছি অবশ্যই আসতে পারবে বা আসবে। তার মধ্যেও তোমরা যারা একেবারে এখনও পড়াশোনা করুন তাদের জন্য, আর যারা পড়াশোনা তো করছো তারা এগুলো লাস্ট মিনিটের জন্য ভালো করে রিভাইজ করে যাবে। ওকে, মডিউল 2-তে আমরা একটা জায়গা দেখতে পাবো, দুটো থিম আমরা লক্ষ্য করব। একটা হচ্ছে নারীর যে আন্দোলন, যে জাতীয় যে আন্দোলন, আর একটা হচ্ছে শ্রম অর্থনীতি। এইটুকু মনে রাখবে, দুটো জায়গা। একটা হচ্ছে শ্রম অর্থনীতি, অর্থনীতির সাথে নারীদের যে সম্পর্ক সেটা, আর একটা হচ্ছে জাতীয় আন্দোলন। এই রকম দুটো প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে। এবারে সেই সংক্রান্ত যতগুলো প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদের করতে হবে, কিছু করার নেই। দুটো সাজেশন আমি দিচ্ছি, একটা হচ্ছে নারীদের আন্দোলন সংক্রান্ত যে প্রশ্নগুলো, একটা ভালো করে নারীদের আন্দোলন একদম প্রথম থেকে শেষ অবধি করে রাখবে, জাতীয় আন্দোলন হোক, নারীদের ভূমিকা, এখানে আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি। কিন্তু আমি বলে রাখছি যে নারীদের আন্দোলন সংক্রান্ত একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন হচ্ছে শ্রমের সাথে নারীদের যে সম্পর্ক। চলো দেখে নেওয়া যায়। প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে ভারতের স্বতন্ত্র নারীবাদী আন্দোলন উদ্ভবের প্রেক্ষিত্রে আলোচনা করো। এই প্রেক্ষিতটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। একদম প্রথমে স্বতন্ত্র নারীবাদী আন্দোলনের প্রেক্ষাপট, প্রেক্ষিত কীভাবে গড়ে উঠছে, তাই না, এটাও কিন্তু তোমাদের যতটা গুরুত্বপূর্ণ ততটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই সাম্প্রতিক ভারতে নারী আন্দোলনের সত্তার প্রশ্নটি, নারী আন্দোলন সংক্রান্ত যে প্রশ্নগুলো আমি বলছি, 4 নম্বরের যে প্রশ্নটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ দেখো, তোমাদের মূলত এই অর্থনীতির উপর বলেছে, যত্ন অর্থনীতিতে শ্রমের যৌন বিভাজনের প্রকৃতি ব্যাখ্যা করো। যত্ন অর্থনীতিতে শ্রমের যৌন বিভাজনের প্রকৃতি ব্যাখ্যা করো। ভারতের অর্থনীতিতে নারীদের ভূমিকার উপর একটি টিকা লেখো। এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থনীতিতে। হ্যাঁ, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। দেখো, এই যৌন শ্রমিক, বিশেষ করে অর্থ যেখানে জড়িয়ে আছে সেখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসছে, ঠিক আছে। তারপরে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, 10-এর দাগে যে প্রশ্নটি, ঔপনিবেশিক ভারতে জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ঔপনিবেশিক ভারতে জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। আরেকটি প্রশ্ন তোমাদের আমি দিয়েছি, সেটা হচ্ছে অদৃশ্য শ্রম বলতে কী বোঝো, ভারতের মহিলাদের অর্থনৈতিক অবস্থানের ওপর এর প্রভাব আলোচনা করো।
এগুলো আশা করি তোমরা করলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে তোমাদের অর্থের উপরে একটা প্রশ্ন পড়ছে, অর্থনীতি সম্পর্কের উপর একটা প্রশ্ন পড়ছে, একটা জাতীয় আন্দোলনের উপর প্রশ্ন পড়ছে। অনেক দেখার পরে, প্রিভিয়াস ইয়ার দেখার পরে আমি সেগুলো থেকে এই প্রশ্নগুলোকে তোমাদের জন্য এনেছি। তোমাদের এবছর B1 থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমার যেটা মনে হচ্ছে, অন্তত খুব কম প্রশ্ন দিয়েছি। ডিএসসি পার্টে আমি বারবার করে বলেছি সাজেশন তৈরি করা খুবই কঠিন, খুবই কম প্রশ্ন দিয়েছি। তবুও তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভারত এবং চীনের সীমান্ত সমস্যায় ভারতীয়দের অবস্থানের একটা গুরুত্ব, এই পার্টটা কিন্তু তোমরা করে যাবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। রুপি রুবল বাণিজ্যটা একটু দেখে যাবে 10 নম্বরের জন্য, রুপি রুবল বাণিজ্যটা অবশ্যই দেখে যাবে। এবং পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, বিশেষ করে বিশ্বের উল্লেখযোগ্য শক্তি হিসেবে ভারতের উপস্থিতি, ভারতের বৈদেশিক নীতি কীভাবে উপস্থাপিত হয়েছে সেটা, আর মহাশক্তি হিসেবে চীনের উত্থান, এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মডিউল টু থেকে কি প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ? সব থেকে আমি দুটো দিচ্ছি, তার মধ্যে একটা পড়বে, অবশ্যই পড়বে। দেখো, বিশ্ব পরিবেশ সম্পর্কে ভারতের নীতির উপর একটি টিকা লেখো, অবশ্যই একটা পড়ার চান্স রয়েছে এই পরিবেশ সম্পর্কিত প্রশ্নটা। সাম্প্রতিককালে বহুকেন্দ্রিক বিশ্ব অর্থনীতিতে ভারতের ভূমিকা আলোচনা করো রাজনীতিতে। পরিবেশ সংক্রান্ত প্রশ্নে ভারতের নীতি এবং কর্মসূচি আলোচনা করো। ভারতের পরিবেশ সংক্রান্ত প্রশ্নে ভারতের নীতি এবং কর্মসূচি আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পরিবেশ সংক্রান্ত আর 1 এবং 6-এর মধ্যে একটা তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমরা অবশ্যই দেখতে পাবে। আরেকটি বিষয় আছে দেখো, এই 7 এবং 8-এর মধ্যেও একটা প্রশ্ন তোমরা দেখতে পাবে। দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশলগুলো থেকে একটা প্রশ্ন আসছে। আর আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার গৃহীতে ভারতের বাণিজ্যিক নীতি মূল্যায়ন করো। প্রশ্ন দুটি একদম একই প্রশ্ন দেওয়া রয়েছে। আমি বলেছি আগে, প্রশ্ন দুটি কিন্তু একই। হ্যাঁ, বাণিজ্যিক যে গুরুত্বপূর্ণ যে কৌশল, বাণিজ্যিক যে নীতি, সেগুলো তোমাদের আলোচনা করতে বলা হচ্ছে। তোমাদের A2 পেপারটিতে যেটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, দেখো দক্ষিণ এশিয়াতে প্রথম যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, দক্ষিণ এশিয়াতে রাজনীতিতে ভুটানের অবস্থান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের গুরুত্ব আলোচনা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কার যে অবস্থান, এই দুটোর মধ্যে একটা পড়বে, প্রথমটা আর এটার মধ্যে অবশ্যই কিন্তু একটা পড়বে, শ্রীলঙ্কার অবস্থান এবং ভুটানের অবস্থান। এর মধ্যে তোমাদের 10-এর একটা পড়বে, তোমরা এটুকু মনে রাখো, এর মধ্যে একটা পড়বে। তারপরের যে প্রশ্নটি বলছে দেখো, নেপালের দুটো প্রশ্ন রয়েছে। নেপালের সংসদীয় প্রজাতন্ত্র গড়ে ওঠার পেছনে মৌলিক উপাদানগুলির ভূমিকা, নেপালের আর একটি নেপালের সংক্রান্ত রয়েছে। এই দুটির মধ্যে একটা আসবে বলে আমি অন্তত মনে করছি, ঠিক আছে। নেপালের রাজতন্ত্রের অবসানে সাংবিধানিক গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন দলের ভূমিকা, এই দুটো একই রকম প্রশ্ন। কিন্তু আমি বলছি তোমরা সমস্ত কোশ্চেনগুলো পড়বে, কিন্তু এগুলো লাস্ট মিনিটে শুধুমাত্র রিভিশন করে যাওয়ার জন্য, শুধুমাত্র রিভিশনটা করবে। তারপরে তোমাদের এই পার্টে কি রয়েছে, মডিউল 2-এ শ্রীলঙ্কার আত্মপরিচয়ের রাজনীতি সম্পর্কে একটি টিকা লেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভুটানের উদ্বাস্তু সমস্যার ইতিহাস সম্পর্কে আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ভুটানের উদ্বাস্তু সমস্যা, এটা যেটা বললাম। তারপরে হচ্ছে এই যে একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার উদ্বাস্তু সমস্যা, উদ্বাস্তুর উপরে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসছে, উদ্বাস্তু সমস্যা। এই উদ্বাস্তু সমস্যার উপর একটা প্রশ্ন অবশ্যই পড়বে। আর একেবারে শেষে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখো, গত কয়েক দশক ধরে ভারতের পরিচিতি রাজনীতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করো। তোমাদের B2-তে উন্নয়নের উপরে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো পড়বে। দেখো B2-তে যে প্রশ্নগুলো রয়েছে, ভারতের বিশ্বায়নে উত্তর যুগে শিল্প উন্নয়নের কৌশল সংক্ষেপে বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে পরিকল্পনায় ভারত রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো, পরিকল্পনার ক্ষেত্রে মূলত। তারপরে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, তোমরা দেখতে পাবে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, তোমরা যে পরিকল্পনা কমিশন পড়ছো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এবছরে তোমাদের রয়েছে 6-এর দাগে, অর্থনৈতিক সংস্কার বলতে কি বোঝায়, ভারতের অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্যগুলি আলোচনা করো, যারা B2-তে রয়েছে।
আর একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, পরিকল্পনায় কৌশল কি, স্বাধীনতার অব্যবহিত পরে শিল্প উন্নয়নের কৌশল বর্ণনা করো, এগুলি। আর মডিউল 2 থেকে তোমাদের এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে, দেখো এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে আমি বারবার করে বলেছিলাম তোমাদের এই যে প্রশ্নটি কিন্তু এবছরে গুরুত্বপূর্ণ রয়েছে, এই যে প্রশ্নটি তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের যে প্রশ্নটি রয়েছে যে মূলত এই একটি নতুন ধরনের সামাজিক আন্দোলন হিসেবে চিপকো আন্দোলন, এটা আলাদা করে পড়ার প্রয়োজন নেই। তোমাদের এখানে একটি প্রশ্ন রয়েছে, দেখো মূলত তোমাদের পরিবেশ যে আন্দোলন তোমরা যদি পড়ো, পরিবেশ যে আন্দোলন সেখান থেকে কিন্তু চিপকো আন্দোলনটা তোমরা পড়তে পারবে। চিপকো আন্দোলনের যে জায়গাটা, এখান থেকে তোমরা সেই চিপকো আন্দোলনটা তোমরা পড়তে পারো। সেখান থেকে নারী অধিকার বা ভূমিকা বিচার করো, এই যে ইয়েটা রয়েছে ভারতের নারীর অধিকার আন্দোলনের ভূমিকা বিচার করো, সেখানে কিন্তু তোমরা ওই চিপকো আন্দোলন পড়ো, সেটাও কিন্তু নারীরা সেখানে অংশগ্রহণ করছে। তাহলে পরিবেশ আন্দোলনের উপরে একটি প্রশ্ন, এই প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ এবছর আসবেই আসবে, একদম 100%। আমি তোমাদের বলে দিচ্ছি, ভারতের অসংগঠিত শ্রমিকদের সমস্যাগুলি আলোচনা করো, এগুলি কি সামাজিক সচেতনতার পথে বাধা হয়ে উঠেছে সেটা আলোচনা করো। তো এই প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ। আর উপরে যে প্রশ্ন দুটি বললাম তার মধ্যে একটা প্রশ্ন আসবে তোমাদের পরিবেশের উপর, একটা প্রশ্ন আসছে নারী আন্দোলনে বিশ্বায়নের প্রভাব, নারীদের উপরে একটা প্রশ্ন তোমাদের আসছে। ওকে, তাহলে এই পর্যন্ত তোমাদের আমি বারবার করে বলছি, ভালো করে তোমরা প্রস্তুতি নাও, আর কিছুদিনের মধ্যে পরীক্ষা। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও এবং পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আর একটি কথা, তোমরা যারা 6 সেমিস্টারের জন্য পড়াশোনা করবে আমাদের একাডেমি থেকে অবশ্যই যোগাযোগ করবে তোমরা 8620063339 এই নম্বরে। তোমাদের কিন্তু পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো। খুব ভালো করে তোমরা প্রস্তুতি নাও, 5th সেমিস্টারের খুব ভালো করে পরীক্ষা হোক এবং ভালো করে পরীক্ষা দাও। লাস্ট মিনিট সাজেশান ভালো করে তোমরা দেখে যাও।